এবার সমন্বয়কদের রড দিয়ে পিটিয়েছেন ছাত্রলীগ, গুরুতরভাবে আহত হয়ে সবাই হাসপাতালে ভর্তি। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। সামনে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী হারুনুর রশিদ রয়েছে। সমন্বয়কদের জন্য খুবই খারাপ কিছু সংবাদ আমার আজকের এই ভিডিওতে থাকছে। গেল কয়েক গিয়ে যে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় অথবা প্রস্তুত হয়, তাকে লাঠি এবং রড দিয়ে বেধড়কভাবে পিটায়। শরীরের প্রতিটি স্পর্শকাতর অঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে ব্যাপক মারধর করা হয়। ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন, এর পিছনের কারণ কি রহস্যের পিছনে? সমন্বয়ক রফি মালটা তো ছিলেন না? হ্যাঁ, এই মালটা সে আবার সরকারের বলে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলের মানুষরা ঘাপটি বেড়াছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ইচ্ছা মতন পিটালো ছাত্রলীগ, রড দিয়ে বাইরেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেকে হাসপাতাল ভর্তি, গুরুতরভাবে আহত হয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। গভীর রাতে সমন্বয়কদের রড দিয়ে পিটিয়েছেন ছাত্রলীগ। যাই হোক, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং গোপন তথ্য রয়েছে। সমন্বয়করা কেন বারবার এরকম হামলার শিকার হচ্ছে। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সমন্বয়কদের জন্য খুবই খারাপ কিছু সংবাদ আমার আজকের এই ভিডিওতে থাকছে। গেল কয়েকদিন যাবত আমি কিন্তু নিউজগুলো ধারাবাহিকভাবেই করছি। অনেক বাড়িঘরের ওয়ালে লেখা হচ্ছে, একদম সমন্বয়কদের বাড়ির দেয়ালে গিয়ে যে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় অথবা প্রস্তুত হয়। তো এগুলো দেখে অনেকে হালকা নিচ্ছেন, কিন্তু আজকে আপনাদেরকে যেই তথ্য আমি উপস্থাপন করতে যাচ্ছি, মোটামুটি মৃত্যুর কাছ থেকে ফিরে আসছেন একজন সমন্বয়ক। এবং এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় একটা গ্যাং হামলা ছিল। দাবি করা হচ্ছে যুবলীগ, ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের দুর্বৃত্তরা এই কাজ করছে, এমনটাই অভিযুক্ত মানে যিনি আহত হয়েছেন তাদের বক্তব্যটা এমনই। গেল 21শে জানুয়ারি রাত 11টা, মোটামুটি প্রত্যন্ত অঞ্চলে 11টা, মানে অনেক রাতই, মহিলা কলেজের সামনে দাঁড়িয়েছিল আপনার নুরুল ইসলাম শহীদ। তিনি রাজশাহীতে যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল সেখানে 17 জন প্রধান সমন্বয়কের একজন সমন্বয়ক হচ্ছে এই শহীদ। তো তিনি ওইখানে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছিলেন। এমন সময় আচমকা একটা টিম আসে, 10 থেকে 15 জন ছিল সেই টিমে। কথাবার্তা নেই, এসেই তাকে লাঠি এবং রড দিয়ে বেধড়কভাবে পিটায়। শরীরের প্রতিটি স্পর্শকাতর অঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে ব্যাপক মারধর করা হয়। তো আপনার মারাত্মকভাবে আহত করে মরে গেছে ভাইবা ফালাই দিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের 2020-21 বর্ষের আপনার শিক্ষার্থী। তো তাকে এই অত্যাচার বা তার উপরে এই হামলার অভিযোগে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাকি সমন্বয়করা আছেন, ছাত্ররা আছেন, অতর্কিত হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা ক্যাম্পাসে মানববন্ধন করছেন। গতকালকে দুপুর 1টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলছেন, যারা চেয়ারে বসে আছেন তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের চেয়ার থাকবে না। মানে তাদের যে টিমটা সরকারের মধ্যে কানেক্টেড আছেন অথবা উপদেষ্টারা আছেন, তাদেরই তো সরকার। তো বলতেছে এই সরকারদের চেয়ার তারা সরিয়ে দেবে। স্টুডেন্টস রাইট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বলছেন, আমি মনে করি এটা একটা পরিকল্পিত হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি সমন্বয়কদের উপরে হামলার হুমকি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর এখানে যারা আছেন বাকিরা বলছেন, জুলাই আন্দোলনে যখন আমরা কাউকে পাচ্ছিলাম না তখন আমরা শহীদকে আমাদের পাশে পেয়েছিলাম। তখন কেউ নাম দেওয়ার মতন ছিল না, কিন্তু 17 সমন্বয়কের ভিতরে শহীদ একজন অন্যতম সমন্বয়ক। আর শহীদ জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা যারা চেয়ারে বসে আছেন, তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের চেয়ারও আমরা কেড়ে নেব। এই হচ্ছে পরিস্থিতি। তো শহীদ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসলে মানে প্রেক্ষাপটগুলো কি হচ্ছে, এখানে বরাবরই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের উপরে কিন্তু দায়ভারটা যাচ্ছে। মানে তাদের বক্তব্য আমি বরাবরই বলি যে এই ঘটনাগুলোতে দুইটা ঘটনা ঘটতে পারে। প্রথমত, বিভিন্ন জায়গায় আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে ছাত্রলীগের আসলে মাথার মধ্যে কোনো ঘিলুই নাই, নাকি ভাবতেছে যে ভাই আমাদের তো সংগঠন নিষিদ্ধ হয়ে গেছে, সো আমরা যা খুশি করতে পারি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে সরাসরি ছাত্রলীগের কোনো নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মী কারোর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগটা কিন্তু তৈরি হয়নি। তো দুইটা ঘটনার একটা হইতে পারে যে হ্যাঁ, হয়তো আওয়ামী লীগের কোনো অনুসারী দল বা টিম, কোনো মেম্বার তারাই ঘটনা ঘটাইছেন। আবার হইতে পারে শহীদের সাথে এলাকা ভিত্তিক কারোর ব্যক্তি জীবনে সমস্যা থাকতে পারে, প্রেম, পরিবার, সম্পত্তি, হ্যাঁ, ক্লাসে স্কুলে থাকে না, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় অনেক ধরনের শত্রুতা তৈরি হয়। তো এই সুযোগে আসলে কি ওইরকম কোনো ঘটনা ঘটানো হচ্ছে যে যা যাবে সব ওই যে মাছরাঙা পাখির উপর দিয়ে যাবে, আই মিনস
আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপর দেওয়া যাবে। এটাও একটা ঘটনা হতে পারে, যেহেতু এখানে দুর্বৃত্তরা স্পষ্ট চিহ্নিত হয়নি। হয়তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের পর আমরা বুঝতে পারবো যে কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে সমন্বয়কদের একটু সচেতন হওয়ার জরুরি আমি মনে করি, কারণ সারা বাংলাদেশে দেখেন একের পর এক ঘটছে। হতে পারে পরে আরও এটা বড় ধরনের ব্যাডলি যাবে। এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটে নাই, বাট আহত কিন্তু হচ্ছে। আর এটা সবচেয়ে বেশি ব্রুটাল ঘটনা ঘটছে। দেখা যাক কারা গ্রেপ্তার হয়, কি তথ্য আসে। সবকিছু মিলে একটা ধোঁয়াশা লাগে যে ছাত্রলীগ কি বইলা ধরেন আমি একজনের ক্ষতি করবো, তা আমি কি তারা জানাই দিয়ে তার বাড়িতে আগে তারপর এটা করবো, নাকি এটা এমন কোনো দল আছে যে ছাত্রলীগকে আরো বিতর্কিত করার জন্য, আওয়ামী লীগকে আরো বিতর্কিত করার জন্য নিজেরাই এমন ধরনের লেখাটাকে লেখা ছাপাই দিচ্ছে। মানে বাংলাদেশ তো ভাই, মানে এখানে সব ঘটে, এখানে মেকশিওর বলার কোনো সুযোগ নাই। তারপরে হয়তো যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। গ্রেপ্তার করে সত্যিকারের ঘটনাটা কি, কারা ঘটাচ্ছে একের পর এক এই ঘটনাগুলো সারা বাংলাদেশে, এগুলো একটু বের হয়। সমন্বয়ক রফি মালটারে তো ছিলেন না? হ্যাঁ, এই মালটা। সে আবার সরকারের বলে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলের মানুষরা ঘাপটি বেড়ে আছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হয়তোবা এখনো আপনারা বলতে পারেন বিভিন্ন জায়গায় স্বৈরাচারের পদলেহনকারী দোসরেরা এখনো অবস্থান করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের যদি কাজ করতে অসুবিধা হয়, রাষ্ট্র সংস্কারে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই রফি মালটা নিজে যে আওয়ামী লীগ থেকে ফয়দা নিছিল মুক্তিযুদ্ধের কোটায়, এটা জানেন? এই রফি মালটার নানা নাকি মুক্তিযোদ্ধা ছিল। আর ওই নানার মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করেই সেই মুক্তিযোদ্ধা কোঠায় বিভিন্ন ফয়দা নিছে, ইউনিভার্সিটিতে ভর্তি ছিল। এই পোলায় 6 সেপ্টেম্বর হঠাৎ করেই 018 কোডে, অর্থাৎ যেখানে কিনা চাকরি দেখা ট্যাক্স পেয়ার হইতে হয়, ওই চাকরি দেখা ট্যাক্স পেয়ার হয়েছে। হঠাৎ করে চাকরি করতে গেল, হঠাৎ করে মাল পানি করতে আসা শুরু হইল। কে তার নিয়োগদাতা জানা দরকার না? জানা দরকার। শেখ হাসিনার লগে যোগাযোগ থাকার কারণে, শেখ হাসিনার শাসনামলে ফয়দা নেওয়ার কারণে যদি ঝাঁটাই করতে হয়, তাহলে এই রাফির দিয়ে শুরু করা উচিত, তাই না? এই মালটা কি চিল্লাটা দেয়, 15 সেকেন্ডে মিডিয়া সব ফালাই দিব। হুঁশিয়ারি করে বলবো, অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন, আমরা স্বৈরাচার খুনি হাসিনাকে পাঠাইতে পারছি, পালাইতে বাধ্য করছি, আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না। 15 সেকেন্ডে লাগবে না। যখন সাংবাদিক ছিল না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল, তখন কিন্তু আন্দোলন চলছে, এত খুন হয়েছে, এত কিছু হয়েছে, আন্দোলন কিন্তু চলেছে। এটা ভাইবেন না যে এগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন, আপনারা কিন্তু রেহাই পাবেন না। একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব। চট্টগ্রামে অন্যান্য সমন্বয়করা তারে চাঁদাবাজ বলে গালি দেয়। এরাই জাতীয় স্টুডেন্ট থাকতেই মালরা চাকরির টিন বাইর করে ফেলল। এখন দেখা যায় শিবিরের প্রাক্তন নেতাদের সাথে। আসসালামু আলাইকুম। ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন, এর পিছনের কারণ কি, কি রহস্যের পিছনে নানান ধরনের আলোচনা চলছে, সমালোচনা চলছে। সার্জিস আলম একজন ব্যক্তি, তাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনার কিছু নেই, কিন্তু যখন তারা বাংলাদেশের সবকিছু ওলটপালট করে দিতে চাইছে, পুরো বাংলাদেশকেই বদলে দিতে চাইছে, তখন একজন সার্জিস আলমকে নিয়ে অবশ্যই আলোচনার কিছু রয়েছে। এবং যারা এটিকে বলছেন পদত্যাগ, পিছনে নানান কারণ থাকতে পারে, আমি বলবো এটি পলায়ন, স্পষ্টত পলায়ন। অনেকে মনে করছেন পালিয়ে কোথায় গেলেন, না, তিনি আছেন, তবে এরকম পালানো অনেকেরই লাগতে পারে। এই কথাগুলো আমরা বলছি আশাহতের জায়গা থেকে, আমাদের আশাভঙ্গের জায়গা থেকে। এখন সার্জিস আলম তার পদত্যাগ পত্রে যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন, সেগুলো যে প্রতারণা, মিথ্যাবাদিতার আশ্রয় নেওয়া, সেটিও স্পষ্ট হয়ে উঠেছে। জুলাই ফাউন্ডেশন গঠন হওয়ার পর থেকে নানান ধরনের অভিযোগ তো ছিলই। এই গণঅভ্যুত্থানে যাদেরকে তারা শহীদ বলছেন, 5 আগস্টের গণঅভ্যুত্থানে, সেই শহীদদের সবার নাম না উঠাতে না পারা, তালিকাতে নাম উঠাতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হওয়া, শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না দেওয়া, আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়া, অভ্যুত্থানের 5 মাস পর এসেও আর্থিক সংকটে চিকিৎসা না পাওয়া, সহায়তা পেতে দীর্ঘসূত্রিতা, সহায়তা পেতে গিয়ে অনেকে যেভাবে নাজেহাল হয়েছেন, অবজ্ঞার শিকার হয়েছেন, অপমানের শিকার হয়েছেন, এমন অনেক ধরনের অভিযোগ, বিস্তর অভিযোগ গত বেশ কিছুদিন নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে জমা হচ্ছিল। এবং এই সমালোচনাগুলো যে শুধুমাত্র বাইরে থেকে হচ্ছিল তা না, তাদের ভিতর থেকেই পক্ষ বিপক্ষ নানান জায়গা থেকেই এই ধরনের অভিযোগ উঠছিল। এবং এর মধ্য দিয়ে শুধু এই ঘটনা নয়, আরো বেশ কিছু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দলের আত্মপ্রকাশই এখনো ঘটেনি, যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, নামই এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, তার আগেই লবিং, গ্রুপিং, মারামারি, হাতাহাতি, আহত হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া, এক অদ্ভুত রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। যাই হোক, বলছিলাম যে
তাদের নিজেদের মধ্য থেকে যে অভিযোগ উঠেছিল, ছাত্র সমন্বয়কদের আরেকজন রিফাত রশিদ, তিনি সার্জিস আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং জুলাই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সার্জিস আলমের পদত্যাগ দাবি করেছিলেন। তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন, যেটি গণমাধ্যমে এসেছিল, বাইরেও নানান ধরনের লেখালেখি হয়েছে গণমাধ্যমে। সেখানে রিফাত রশিদ লিখছিলেন নিজের ফেসবুক ওয়ালে, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে 1 সপ্তাহের মাঝে ফাংশনাল করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য ফুল টাইম কাজ করবে এমন বড় একটা এক্সপার্ট টিম অবিলম্বে নিয়োগ দিতে হবে। প্রতি শুক্রবার একটা জেলা সফরে ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে। আমরা দেখছিলাম হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম কিংবা আরো অনেক সমন্বয়করা জেলায় জেলায় সফর করে বেড়াচ্ছিলেন মন্ত্রী পদমর্যাদার সম্মান নিয়ে, এমনটাই তো আমরা দেখছিলাম। যাই হোক, সেটি আবার তাদের মধ্য থেকে রিফাত রশিদের লেখাতে সেটি স্পষ্ট হয়ে উঠেছে। এখন সার্জিস আলম কি মিথ্যাবাদী তার আশ্রয় নিয়েছেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন, আমি যেটি শুরুতে বলছিলাম, তিনি তার পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন যে যেহেতু ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হয়েছে, একটা এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে, আর একটা গভর্নিং বডি কমিটি হয়েছে, এরপর আরেকটি কি কমিটি আছে, 3টে কমিটি করা হয়েছে, এর মধ্যে কোনোটিতে সাধারণ সম্পাদক পদ নেই। আচ্ছা, আবার তিনি বলছেন যে সময় স্বল্পতার কারণে আমি এই পদ ছেড়ে দিচ্ছি স্বেচ্ছায়। আচ্ছা, এই যে দুটি কারণ, এই দুটি কারণে কি কথিত একজন বিপ্লবী, আমি বিপ্লবী ধরলাম, তারা নিজেদেরকে বিপ্লবী মনে করে, তারা বিপ্লব ঘটিয়েছে, যদিও এই শব্দটা এখন হাস্যকর শব্দেও পরিণত হয়েছে। তো ধরে নিলাম একজন বিপ্লবী, সেই বিপ্লবীর কাছে এই ধরনের কারণ কেউ কি আশা করেন? একটা হচ্ছে সাধারণ সম্পাদকের পদ নেই। সাধারণ সম্পাদকের পদ নাই থাকলো যদি জনগণের সেবা দিতে হয়, যদি তাদেরকে যারা আহত যারা হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকে এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যদি তারা শহীদ বলে সম্বোধন করেই থাকে, সেই শহীদদের জন্য কাজ করতে গিয়ে কোনো পদ লাগে? এখন অনেক বলতে পারেন যে পদ লাগে না, এই জন্য বাইরে থেকে কাজ করবে, সেটি কোনো সুযোগ নেই। আমরা যেটা দেখছি, তিনি নিজেই সেটি উল্লেখ করেছেন, সাধারণ সম্পাদকের পদ নেই। তো গভর্নিং বডি বাদ দিলাম, যে এক্সিকিউটিভ কমিটি আছে সেখানে তো সাধারণ সদস্য হয়ে তিনি কাজ করতে পারতেন, তাই না? তিনি তো থাকলেন না। আরেকটি কি, সময় স্বল্পতার কারণ দেখিয়েছেন। কেন সময় স্বল্পতা এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি, তারা আবার ফাদার সংগঠন হচ্ছেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে বা প্রকাশ হতে যাচ্ছে, সেটিতে তারা ঢুকবেন, রাজনীতি করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, নানান ধরনের স্বপ্ন রয়েছে। তো তাহলে তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনটি হয়ে দাঁড়ালো? যাদের তারা শহীদ বলছে সেই শহীদদের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। শহীদদের প্রতি দায়িত্ব ছেড়ে তারা রাজনীতি করবে, রাজনীতির পদ পদবি থাকবে, লোভ থাকবে, লালসা থাকবে, নানান ধরনের সুযোগ সন্ধানের বিষয় থাকবে, উচ্চাভিলাষতা থাকবে। এগুলোর কারণেই তিনি সেই শহীদদের প্রতি দায়িত্ব পালন করলেন না, দায়িত্ব ছেড়ে দিলেন। কি এক অদ্ভুত বিষয়। এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে তিনি আছেন, এমন তো না যে তিনি সেটিও ছেড়ে দিয়েছেন। তিনি সেটি ছেড়ে দিয়ে যদি এই গভর্নিং বডিতে না থাকুন, সেখানে উপদেষ্টা রয়েছেন, আচ্ছা ধরে নিলাম যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, সেখানে তিনি দায়িত্ব পালন করতে পারতেন। যদি সময় স্বল্পতার কথা আমরা যৌক্তিক হিসেবে ধরে নিই, তাহলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব তিনি ছেড়ে দিতে পারতেন। বিষয়টি হচ্ছে যে এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, তাদের যে তালিকা, সেই তালিকাতে কতজন আহতের নাম আছে? আমরা জানি 11,000 সদস্য নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আহত অনেকে 20, 25, 30,000। তো তার মধ্যে যাচাই বাছাই করে 11,000 নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই 11,000 মানুষের দায়িত্ব নিতে পারেন না আপনারা? 18 কোটি মানুষের দায়িত্ব নিতে চাইছেন আপনারা? রাজনৈতিক দল করে পুরো বাংলাদেশকে পাল্টে দিতে চাচ্ছেন, সব রাজনৈতিক দলগুলোকে আপনারা চ্যালেঞ্জ ছুড়ে মারছেন। এই আপনাদের নমুনা? কি অসাধারণ বিষয়! আমি স্পষ্ট করে বলছি, তারা যা করতে চাইছে এবং তার কতটুকু তারা করতে পারবে তা এর মধ্যে প্রমাণিত। পদ পদবীর লোভে, ভাগ বাটোয়ারার লোভে বা ভাগাভাগিতে নানান ধরনের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, অন্তর্কলহ শুরু হয়েছে। তার বহিঃপ্রকাশ আমরা দেখছি ভয়ঙ্কর ন্যাক্কারজনক ভাবে। এবং এর আগেও তো যখন 3-4 মাস আগে যে বন্যা সংঘটিত হলো, বাংলাদেশে অকাল বন্যা, সেই বন্যায় আক্রান্তদের জন্য যে তহবিল গঠন করা হয়েছিল, যে কোটি কোটি টাকা তহবিলে জমা পড়েছিল তাদের, সেই তহবিল নিয়েও তো নানান ধরনের প্রশ্ন উঠেছে। এবং এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়েও এর বাইরে আরো অনেক ধরনের বিতর্ক আছে। আপনারা অনেকেই বলতে পারেন, যিনি তো শুরু করেছে, এদেরকে সহযোগিতা না করে কেন আমরা বিরোধিতা করছি? বিরোধিতা করতেই হচ্ছে যৌক্তিকতার খাতিরে, বাংলাদেশের খাতিরে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সামাজিক যে পরিস্থিতি, সব জায়গা থেকেই আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে। না বলে তো উপায় নেই। কারণ তারা নিজেরাই তাদের যে অবস্থান, সেখান থেকে তারা নিজেদের বিচ্যুতি ঘটিয়েছে অতিমাত্রায় উচ্চাভিলাষ থেকে। নচেত নিশ্চয়ই নিশ্চিতভাবে তাদেরকে মানুষ দীর্ঘদিন ধরে মনে রাখতো শ্রদ্ধার সঙ্গে, কিন্তু সেই জায়গাটি তারা ধরে রাখতে পারে।
সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়কদের রড দিয়ে মেরেছে ছাত্রলীগ। মধ্যরাতে গভীর রাতে ছাত্রলীগ আবারও দিন দিন ভয়ানক হয়ে উঠতেছে। তাদের তাণ্ডব শুরু হয়ে গেছে। দর্শক মণ্ডলী, তাদের একটি লক্ষ্য, সমন্বয়কদের এই দেশ থেকে তাড়াতে হবে, সমন্বয়কদের হটাতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার কঠিন চাপে পড়ে গেছেন সমন্বয়করা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চাপের কারণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ পর্যন্ত করতে পারে এবং সমন্বয়কদের উপর হামলা চালিয়েই যাচ্ছে ছাত্রলীগ। সুযোগ পেলেই তাদের উপর হামলা চালাচ্ছে। এই তো আজকে রাতেও তাদেরকে রড দিয়ে মেরেছে। যাই হোক দর্শক মণ্ডলী, সমন্বয়করা হয়তো দেশ ছেড়ে চলে যেতে পারে যে কোনো সময়। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারলেন, বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।